হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অলরেডি চমক স্যারের অর্গ্যানিক নেম রিয়াকশন, ইনঅর্গ্যানিকের অসাধারণ কিছু প্রশ্নের দারুণ যথাযথ ব্যাখ্যা স্যার দিয়েছেন। এছাড়া প্রতিটা পিডিএফ তোমাদের কাছে চলে গিয়েছে। আরেকটা বিষয়, আমার ফিজিক্যাল কেমিস্ট্রির গতকাল রাতে যে ভিডিওটি এসছে সেই ভিডিওটি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, কাজেও লেগেছে সংশ্লিষ্ট ভিডিওটি। আর একটাই জিনিস মূলত বাকি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের অর্গ্যানিকের এটাই না, এই ভিডিওটাতে মূলত আমি প্রবলেম সলভিংকেই মূল বিষয় হিসেবে রাখবো। এখানে আমরা অর্গ্যানিকের বেশ কিছু জিনিস প্র্যাকটিসের উপরে জোর দেব। তো প্র্যাকটিসের মধ্যে আমরা কি কি রাখবো? প্র্যাকটিসের মধ্যে মূলত আমরা বিভিন্ন রকম বিকারক, বিভিন্ন ওই অর্গ্যানিকের যে এবিসিডি সংক্রান্ত যে প্রশ্নাবলী, সেইগুলো, তোমাদের বহু প্রতীক্ষিত যে বিষয়টা তোমরা বারবার বলেছো, রূপান্তরিতকরণ, এবং তার পাশাপাশি একটু বড় রোডম্যাপ ধরনের প্রশ্ন যদি করিয়ে দিতে পারি, আমার মনে হয় সেটা অর্গ্যানিকের ক্ষেত্রে তোমাদের কার্যকরী ভূমিকা পালন করবে। তো আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটায় প্রথমেই পৃথকীকরণ দিয়ে ভিডিওটাকে স্টার্ট করছি। আচ্ছা, একটা বিষয় বলি, দেখো ভিডিওটা আমারও উদ্দেশ্য থাকবে, যেরকম ফিজিক্যাল কেমিস্ট্রিতেও বলেছি, যতটা সম্ভব শর্টের ওপর দিয়ে বিষয়টাকে সারা যায়। এবার তোমাদের সুবিধা, সময় বাঁচানোর তাগিদে, সম্পূর্ণ সময় বাঁচানোর তাগিদে আমি একটাই জিনিস একটু বলবো, যে পার্থক্যগুলো যখন লিখবো না, আমি একদম পুরো বিস্তারিত লেখার দিকে যাচ্ছি না, আমি কোন কোন বিক্রিয়া দ্বারা পৃথকীকরণগুলো হবে সেটা বলছি, এবং কি কি পর্যবেক্ষণ তোমার দ্বারা পরিলক্ষিত হবে সেই ব্যাপারটা বলে দিচ্ছি। ঠিক আছে? একটু নিজ গুণে মার্জনা করে দিও, এটা আমি সম্পূর্ণ তোমাদের সময় বাঁচানোর তাগিদে বললাম। ঠিক আছে, তাহলে শুরু করছি। যে ব্যাপারটা, এই যে দেখো, দুটি যৌগের মধ্যে, জৈব যৌগের মধ্যে একটি মাত্র রাসায়নিক পরীক্ষার সাহায্যে পৃথকীকরণ। তাহলে চলো এগোনো যাক। আচ্ছা দেখো, প্রথমেই যে বিষয়টা পৃথকীকরণে উঠে আসছে, ফেনল এবং অ্যাসিটিক অ্যাসিড অনেকগুলো বিক্রিয়ার মধ্যে দিয়ে করতে পারো, যার যেটা মনে পড়বে সে সেটা দিয়ে করবে। আমি প্রথমেই ব্রোমিন জলের বিক্রিয়া বলবো। তোমরাও জানো, আমিও জানি, ব্রোমিন জল, ব্রোমিন জলের বিক্রিয়া যদি তুমি করো, ব্রোমিন জলের বিক্রিয়া ফেনলের ক্ষেত্রে কি তৈরি করে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, 2,4,6 ট্রাইব্রোমোফেনলের সাদা অধক্ষেপ উৎপন্ন করবে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জন্য কোনো গুরুত্বপূর্ণ বিক্রিয়া হবে না, কোনো বিক্রিয়া হবে না। এই লিখে খুব একটা সময় নষ্ট করব না। কি বললাম? অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কোথাও কোনো বিক্রিয়া পরিলক্ষিত হবে না। তুমি এই অবজারভেশনটা লিখে অবশ্যই বিক্রিয়াটা দিয়ে দিও, যদি এটা কারোর পছন্দ না হয়। তার জন্য কি? তার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিক্রিয়া হিসেবে কাপলিং আসতে পারে। কাপলিং, আমি এখানে অনেক বেশ কিছু বিক্রিয়া, যেগুলো ধরো বহু বিক্রিয়া সম্ভব, সেগুলো বলে দিচ্ছি, যার যেটা পছন্দ সে সেটা লিখবে, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কাপলিং এর ক্ষেত্রে কি হবে? কাপলিং এর ক্ষেত্রে এই জায়গাতে তৈরি হবে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিনের ওই একটা সুন্দর অর্গ্যানিক ডাই, এর জন্য তোমাকে অবশ্যই রং মেনশন করে দেবে, কমন প্রশ্ন। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে একই জিনিস, কোনো বিক্রিয়া হবে না, এটা অ্যামিনসেও রয়েছে। চমক স্যার এটা নেম রিয়াকশনও পড়িয়ে দিলেন। আচ্ছা, তৃতীয় যেটা সবার আগে করে দিতে দেওয়া উচিত, যদিও সেটা এখানে, সেটা হচ্ছে প্রশম বা নিউট্রাল FeCl3 দ্রবণ, প্রশম FeCl3 দ্রবণ, FeCl3 দ্রবণে ফেনলে কি হবে? ভায়োলেট কালার, ফেনলে হচ্ছে বেগুনি বর্ণের একটি যৌগ, বেগুনি বর্ণের যৌগ। আর এটাই হচ্ছে বেসিক্যালি এটা বাফ ওয়াইন রেড ধরনের কালারটা হয়।
ও ওয়াইন রেড কালারের একটা, এখানে মূলত এটা হয় ওয়াইন রেড কালারের, এটা দ্রবণ টাইপের বলতে পারো, নিউট্রাল ফেরিক ক্লোরাইড দিলে বা প্রথম FeCl3 দ্রবণ দিলে। এছাড়া কি দেওয়া যেতে পারে, এছাড়া তুমি দিতে পারো আরেকটা জিনিস যেটা দেওয়া যায়, সেটা আমি হলে সবার আগে দিতাম, এবং আমার যেটা বিশ্বাস বেশিরভাগ ছাত্রছাত্রী এটাকেই ব্যবহার করবে, সম্পৃক্ত সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিলে ফেনলে কোনো প্রকার বিক্রিয়া হবে না, কোনো প্রকার বিক্রিয়া, ধুর, ফেনলে কোনো বিক্রিয়া হবে না। কিন্তু কিন্তু সোডিয়াম বাইকার্বনেট এখানে কি হবে, কার্বন ডাই অক্সাইড বুদবুদ আকারে নির্গত হবে, কারণ এখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বর্তমান COOH গ্রুপ অবস্থান করে, এখানে বুদবুদ আকারে CO2 গ্যাস নির্গত হবে, বুদবুদ আকারে CO2 গ্যাস বেরোবে। ওকে, এটা হয়ে গেল। পরেরটায় আসা যাক। আচ্ছা দেখো এখানে, আচ্ছা এখানে না রাসায়নিক বিক্রিয়াটা একই, এখানে রাসায়নিক বিক্রিয়া তোমাকে পরীক্ষায় এই ফরম্যাটে লিখলে তুমি কিন্তু দারুণ নম্বর পাবে। আচ্ছা, অ্যাসিটালডিহাইড এবং বেনজালডিহাইড, তোমার সামনে আমি যদি ছবিটা এঁকে নিই, ছবি থেকেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। অ্যাসিটালডিহাইড তথা বেনজালডিহাইডের মধ্যে মূল পার্থক্য যেটা, প্রথমেই এই দেখো প্রথম পার্থক্যের জায়গা, CH3CO গ্রুপের অবস্থান, CH3CO গ্রুপের অবস্থান মানে এখানে আমরা কি দেখতে পাবো, ধনাত্মক আয়োডোফর্ম। আমি চেষ্টা করব তোমাদের, যদি এইটা পিডিএফটা তো এটা দিয়ে দেব, যদি পিডিএফ এইগুলোকে অ্যাটাচ করে দিতে পারি, একটু কষ্টসাধ্য ব্যাপার, চেষ্টা করব অবশ্যই। আচ্ছা, ধনাত্মক আয়োডোফর্ম কি হয়, হলুদ অধক্ষেপ, কি হয়, CHI3, আর এখানে কোনো বিক্রিয়া হবে না, হবে না, এটা একটা হবে। আরেকটা যেটা হতে পারে, আরেকটা হতে পারে ফেলিং দ্রবণ সহযোগে, টোলেন্স নয়, এও অ্যালডিহাইড ও অ্যালডিহাইড টোলেন্সে দুজনেই সুন্দর কালার দেবে। ফেলিং এ, ফেলিং এ এইটাতে পজিটিভ রেসপন্স হবে, কি হবে, না এখানে ঠিক বাদামি অধক্ষেপ Cu2O। আচ্ছা, এর বিক্রিয়াগুলো তোমরা জানো, আমি এখানে দেখো লিখতে গেলে অনেকটা সময় চলে যাবে। বাদামি অধক্ষেপ পড়বে ফর অ্যাসিটালডিহাইড, কিন্তু বেনজালডিহাইডে কোনো বিক্রিয়া হবে না। বিস্তারের ব্যাখ্যা যদি বলো তাহলে হচ্ছে বেনজিনের রেজোনেন্সের কারণে এই যে কার্বনিল কার্বন রয়েছে, এই কার্বনিল কার্বনের উপরে ধনাত্মক আধান স্থায়িত্ব প্রাপ্ত হবে না। পয়েন্ট ক্লিয়ার? এই দুটো দাও তুমি, প্রথমে দিয়ে দাও আয়োডোফর্ম এবং তারপরে অতি অবশ্যই দিয়ে দাও কাকে, আমাদের ফেলিং দ্রবণ। হয়ে গেল দুজনের। চলে আসি পরেরটা। আচ্ছা, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইডের জন্য তোমার, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, ফর্মিক অ্যাসিড ফর্মালডিহাইডে দেখো টলেন্স রিএজেন্ট এবং ফেলিং দ্রবণ এই জায়গাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে না, কারণ একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, যার মধ্যে হাইড্রোজেনটা এতটাই তীব্রভাবে আম্লিক যে সে টোলেন্স এবং ফিলিং দ্রবণে সুন্দর পজিটিভ রেসপন্স দেবে, ধনাত্মক একটা প্রেজেন্স থাকবে।
ফর্মালডিহাইড এর মধ্যে তুমি দিতে পারো, ভালো টেস্ট হবে সম্পৃক্ত সোডিয়াম বাইকার্বনেট। দেখো এই ভিডিওটাকে না শুধু পিডিএফ নিলে কিন্তু তোমার কার্যকারিতা তুমি এর ক্লাসটার বুঝতে পারবে না। এখানে আমি বলবো তুমি যদি একটু শুনে নাও, তুমি 2x স্পিড দিয়ে শোনো না। আচ্ছা, ফর্মিক অ্যাসিডে কি হবে? NaHCO3 দ্রবণ, এটা কি হবে? CO2 বুদবুদ আকারে নির্গত হবে, হয়। আর ফর্মালডিহাইডে কোনো বিক্রিয়া হবে না সম্পৃক্ত সোডিয়াম বাইকার্বনেটে। এটা 1 নম্বর হতে পারে রাসায়নিক বিক্রিয়া। 2 নম্বর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়া এর সাথে বিক্রিয়া। এর ক্ষেত্রে যেটা তৈরি হতে পারে, এর মধ্যে রিয়াকশন করে ফর্মামাইড ধরনের কিছু তৈরি হতে পারে, যেটা আদতেও খুব স্টেবল নয়। এরকম ধরনের একটা কিছু তৈরি হলেও হতে পারে, যেটা খুব যে স্থায়িত্বপ্রাপ্ত হয় সেটা কিন্তু নয়। মানে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিক্রিয়া তুমি ফর্মিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার সেইভাবে পাবে না, মানে তাৎপর্যপূর্ণ। এখানে অবশ্যই পাবে ইউরোট্রোপিন। ইউরোট্রোপিন CH2 হোল 6N4, CH2 হোল 6N4। ইউরোট্রোপিন একটি বিশেষ ধরনের যৌগ, হলুদ রঙের হয়, তৈরি হয় কারণ নাইট্রোজেনের সংখ্যা যত বাড়ে হলুদ রঙের আধিক্য তত বাড়ে। যাই হোক, আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, শুরুতেই বলে দিলাম একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড যে টলেন্স এবং ফিলিং পজিটিভ দেয়। টোলেন্স বিকারক নাম্বার 2। রাইট, রাইট। কি হবে? এর ক্ষেত্রে তো হাইড্রোজেনের আম্লিকতা তুলনামূলকভাবে কম, আর এদের দুজনের ক্ষেত্রে হাইড্রোজেনের আম্লিকতা যথেষ্ট বেশি। এখানে কি হয়? প্রথম এখানে হচ্ছে কি বলবো, ধাতব সিলভার অধক্ষিপ্ত হয়, সেটা আমরা কিভাবে দেখতে পাই? রূপলি দর্পণ। টেস্ট টিউবের গায়ে একটা সুন্দর সিলভার মিরর বা রূপলি দর্পণ, আর এটায় বাদামি অধক্ষেপ Cu2O। বাদামি অধক্ষেপ পড়ে Cu2। এখানে দুটোতেই বিজারণ হয়। সিলভার নাইট Ag প্লাস থেকে এখানে Ag তে রূপান্তরিত হয়, আর এখানে Cu2 প্লাস থেকে Cu প্লাসের উপর দুটোতেই বিজারিত হয়। অর্থাৎ এরা দুজনেই মৃদু জারক দ্রব্য। বলে দিলাম, এটা এটা আমি লিখে আলাদা করে দিয়ে দেবো, ঠিক আছে? একমাত্র, বারবার বলছি, একমাত্র কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, যাদের যেখানে হাইড্রোজেন এতটাই তীব্রভাবে আম্লিক এবং এর গঠন দুদিক থেকে দেখলে, একদিক থেকে এটা এতটাই তীব্র আম্লিক যে এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? পজিটিভ টোলেন্স এবং ফিলিং দ্রবণের বিক্রিয়া, কোন রকম অ্যালডিহাইড বা কিটোন ওইভাবে না থাকা সত্ত্বেও। চলো গো। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড ক্লোরাইড, এটা খুব যে গুরুত্বপূর্ণ সেটা বলবো না, তবে হ্যাঁ তুমি দেখতেই পারো অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড ক্লোরাইড। তাহলে যেমন কথা ছিল যে অ্যাসিড অ্যানহাইড্রাইড অথবা আমাদের যে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যাসিড ক্লোরাইড কিভাবে আমরা পৃথকীকরণ করব। তুমি এর পৃথকীকরণ করার ক্ষেত্রে যেটা করতে পারো, বেশ সহজে যে কাজটা করতে পারো, যে তুমি একটা বিক্রিয়া অবশ্যই করতে পারো, এটা একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জোনের। AgCl এর, সরি, AgCl তো আসবে, ভেরি সরি, হ্যাঁ, এটা হচ্ছে সিলভার নাইট্রেট দ্রবণ সহযোগে। সিলভার নাইট্রেট দ্রবণ সহযোগে যদি তুমি বিক্রিয়া করো, আচ্ছা, সিলভার নাইট্রেট দ্রবণ সহযোগে বিক্রিয়া করলে আমি যদি কারণটা অল্প করে বলে দিই, এই হলো আমার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এবং
এই হলো আমার অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, আমি অ্যাসিটাইল নিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাতে সিলভার নাইট্রেট দ্রবণ যদি তুমি দাও, এর বিক্রিয়া করবার মতন কোনো সঠিক প্লেস মজুতি নেই। মূল ব্যাপারটা যেটা হচ্ছে যে এর বিক্রিয়া তো একে করতে দিতে হবে, তাহলে বিক্রিয়া করবার মতন সঠিক কোনো কিছুই এখানে প্রেজেন্ট নেই। কিন্তু উল্টো দিকে তুমি যদি এই জায়গাতে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দাও, তাহলে যেটা হবে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ দিলে এখান থেকে দইয়ের মতন সাদা অধক্ষেপ পড়বে। কার অধক্ষেপ পড়বে? সিলভার ক্লোরাইড, কারণ ক্লোরিন বেরিয়ে চলে আসবে। এবং তার পাশে এইখানে বিষয়টা অনেকটা এরকম একটা বিষয় তৈরি হবে, এই যে এর মাথায় একটি পজিটিভ চার্জ, এই সংশ্লিষ্ট কার্বোক্যাটায়নটি রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব প্রাপ্ত হয়। এই সংশ্লিষ্ট কার্বোক্যাটায়নটি রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব প্রাপ্ত হয়। তো এই যে মূল বিষয়টা, এই সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ক্লোরিন বেরিয়ে চলে যাবে, গিয়ে সুন্দর সিলভার ক্লোরাইডের একটি দইয়ের মতন সাদা অধক্ষেপ পড়বে। এইটা হচ্ছে এদের দুজনের একটা ভালো পৃথকীকরণ। এর বাইরেও যদি তুমি জানতে আগ্রহী থাকো, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে তুমি আহ এটাকে আদ্র বিশ্লেষণ করো, আম্লিক আদ্র বিশ্লেষণ বা ক্ষারীয় আদ্র বিশ্লেষণও করতে পারো। তুমি এটাকে OH মাইনাস সহযোগী যদি করো, তোমার এই জায়গা থেকে অ্যানহাইড্রাইড থেকে যথাক্রমে দুটি অ্যাসিড তৈরি হবে। আমি তোমাকে সাজেস্ট করব আম্লিক আদ্র বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ, জল দেওয়া। কি হবে, এই জায়গাতে জল এলে এই সংশ্লিষ্ট যৌগটি দুটি কার্বক্সিলিক অ্যাসিডে ভেঙে যাবে। আর অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে, যেখানে জল OH মাইনাস যদি আসে, এখানে একটি অ্যাসিড এবং একটি শুষ্ক HCl গ্যাস হিসেবে নির্গত হবে। এখান থেকে কি হবে, এই জায়গা থেকে ধরো এখান থেকে যদি OH মাইনাস এখানে আসে, সুন্দর ক্লোরিন বেরিয়ে চলে গেল, তাহলে এখান থেকে অ্যাসিড হলো, তার পাশাপাশি HCl গ্যাস নির্গত হবে। এটাও একটা ভালো পার্থক্য হতে পারে, তবে সেটা পার্থক্য হিসেবে বোঝাটা একটু কষ্টসাধ্য বিষয়। তার থেকে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ সহযোগে করাটা অনেক বেশি কার্যকরী। কোনো সাদা অধক্ষেপ করবে না। এই ভিডিওটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ভিডিও হবে তোমাদের জন্য, মানে শেষ মুহূর্তে। আচ্ছা, তারপরে ইথানল এবং অ্যাসিটালডিহাইড এর অনেকগুলো বিক্রিয়া দেওয়া যায়। দেখো দুজনের মধ্যে তুমি প্রথম দিয়ে দাও না সুন্দরভাবে টোলেন্স বিকারক, এটা অনেক বিক্রিয়া হওয়া সম্ভব। টোলেন্স বিকারক হতে পারে, ফেলিং দ্রবণ হতে পারে, বেনেডিক্ট দ্রবণ হতে পারে। তারপরে তুমি এখানে আরেকটা বলি, ধাতব সোডিয়াম এর সহিত বিক্রিয়া, ধাতব সোডিয়ামের সহিত বিক্রিয়া কি হয় দেখো, এই যে এখানে রয়েছে টোলেন্স বিকারক নাম্বার 1, টোলেন্স বিকারকের ব্যাপারটা কি তোমরাও জানো। টোলেন্স বিকারক বা ফেলিংস দ্রবণ এরা মূলত অ্যালডিহাইড এবং কিটোনের পৃথকীকরণে ব্যবহৃত হয়। এখানে ইথানল মানে এটি একটি প্রাইমারি অ্যালকোহল গ্রুপ, এবং এই যেটা রয়েছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইডের মধ্যে খুব ক্লিয়ার আমরা যেটা দেখতে পাই, এটা একটি ভালো অ্যালডিহাইড গ্রুপ। তো এই দুজনকে যদি আমাদের নিয়ে চলতে হয় টোলেন্স বিকারকে, এই ক্ষেত্রে আমরা কি বলবো, টোলেন্স বিকারক বা ফেলিং দ্রবণ, এই দুটি সংশ্লিষ্ট দ্রবণের কোনোটি, মানে এই দুটি বিক্রিয়া কোনোভাবেই অ্যালকোহলের জন্য কার্যকরী নয়। হয়ে গেল। কিন্তু অ্যালডিহাইডের জন্য কি হবে, এখানে
রূপলি দর্পণ দেখতে পাবো টেস্ট টিউবের গায়ে কি হবে, এজি প্লাস থেকে খুব সহজে সেটা বিজারিত হয়ে ধাতব সিলভার অধক্ষিপ্ত হবে এবং সেই সিলভারটা টেস্ট টিউবের একদম ওয়ালে গায়ে একদম টেস্ট টিউবের ইনার ওয়ালে সুন্দর করে একটা বেশ চকচকে একটা ভাব নিয়ে চলে আসবে, রূপলি দর্পণ তৈরি হবে। এখানে Cu2O Cu2O এর বাদামি বা রেডিশ ব্রাউন আর কি, লালাভু বাদামি অধক্ষেপ পড়বে। এখানেও কপার নিজে বিজারিত হবে। আর কি, ধাতব সোডিয়াম। আচ্ছা, ধাতব সোডিয়ামের যে বিক্রিয়াটা, এটা মূলত তখন সম্ভব যদি তোমার মধ্যে কোনোভাবে আম্লিক হাইড্রোজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই হলো তোমার কাছে ইথানল যৌগের আম্লিক হাইড্রোজেন, ইথানল যৌগের আম্লিক হাইড্রোজেন হচ্ছে এইটি। তো এর সঙ্গে যখন তুমি ধাতব সোডিয়াম, আচ্ছা তোমার প্রশ্ন হতে পারে যে স্যার আমি কি এতগুলো লিখবো? না বাবা, তুমি যে কোনো একটা লিখবে, খুব সুন্দর করে লিখবে, তার সঠিক পর্যবেক্ষণ দেবে, তার সঠিক বিক্রিয়াটা দেবে। তোমার ঠিক এইটুকুই কাজ, তার বেশি কিচ্ছু নয়, বুঝলে? তাহলে এখানে কি বললাম, ধাতব এই সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে এ কি করবে, CH3CH2 ONA, এই যে সোডিয়াম মানে অ্যালকক্সাইড, এইটাকে বলা হয় অ্যালকক্সাইড যৌগ, এটার নাম সোডিয়াম ইথক্সাইড। এবং তার সঙ্গে এই যে হাইড্রোজেন গ্যাস মুক্ত হবে। হাইড্রোজেন গ্যাসের মুক্তিকরণকে আমরা কিভাবে বলবো, ইংলিশে বলে ক্যারেক্টারিস্টিক পপ সাউন্ড, বাংলায় হচ্ছে একটা চিরচির ধরনের, মানে কি বলতো ওই কি বলে দিওয়ালির সময় ওই চটপটা ফাটে না, যে চিরচির চিরচির করে একটা সাউন্ড হয়, ওই ধরনের হাইড্রোজেন গ্যাস মুক্তিকরণে একটা বেশ খুব বিশেষ একটি চট, মানে ওই ধরনের একটি চিরচির চিরচির ধরনের শব্দ, মানে তুমি এখানে বলবে যে বিশেষ মানে একটি শব্দ স্পেসিফিক ভাবে তৈরি হয়, এটাই এখানে দিতে হবে, আর আলাদা করে বিশেষ কিছু প্রয়োজনীয় নয়। ঠিক আছে, বলো তারপরে কি হবে। এটা তো হলো ইথানল অ্যাসিটালডিহাইড, যেটা বললাম ইথানল অ্যাসিটালডিহাইডে তাহলে কি হলো, যে চিটচিট শব্দের কথা যেটা বললাম। তুমি এই তিনটে বিক্রিয়ার মধ্যে, আচ্ছা এর ক্ষেত্রে কোন এইটা তুমি এখানে স্যার আমাকে এটা কোয়েশ্চেন করতেই পারো যে স্যার এর অ্যাসিটালডিহাইডের কাছেও তো এই যে হাইড্রোজেন রয়েছে এটা তো আম্লিক, অবশ্যই আম্লিক, কিন্তু এখানে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা ডাইরেক্ট সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক অক্সিজেনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড আছে, একদম ডাইরেক্ট লেগে রয়েছে, তাই এর যা আম্লিকতা, এর স্বাভাবিকভাবেই আম্লিকতা হবে, কিন্তু তার থেকে কম হবে। এই হাইড্রোজেন গুলোকে আমরা আলফা হাইড্রোজেন বলবো কেন, পাশে একটা তীব্র ইলেকট্রন উইথড্রয়িং বা ইলেকট্রন আকর্ষী গ্রুপ রয়েছে, তুমি এখান থেকে হাইড্রোজেন সরাতেই পারো এবং সেখান থেকে H2 গ্যাস তৈরি হবে কি, আদৌ তৈরি হবে না। এই হাইড্রোজেনের আম্লিকতা এতটাও তীব্র নয় যে কোনো ধাতু, মানে কোনো সক্রিয় ধাতু এর সাথে বিক্রিয়া করে এখান থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে। তো প্লিজ এই বিক্রিয়াতে এখানে আমরা কি বলবো, যে কোনো সেইভাবে কোনো বিক্রিয়া হবে না, মানে বিক্রিয়া যাই হোক কোনো তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুমি করতে পারবে না। ক্লিয়ার, এটা হচ্ছে পয়েন্ট। আচ্ছা পরেরটায় চলে আসি বাবা, এ দেখো অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন, এর মধ্যে তো বিস্তারিত খুব বেশি কিছু বলার নেই, এই একই ব্যাপার। অ্যাসিটালডিহাইড হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং অ্যাসিটোন হচ্ছে স্বাভাবিকভাবেই কিটোন। তো টলেন্স বিকারকে অ্যাসিটালডিহাইডে পজিটিভ হবে, অ্যাসিটোনের ক্ষেত্রে সুন্দরভাবে নেগেটিভ রেসপন্স, কোনো তাৎপর্যপূর্ণ চেঞ্জ পাবে না ফিলিং দ্রবণে। আর এখানে আর ব্যাখ্যায় যাচ্ছি না, ফিলিং দ্রবণের ক্ষেত্রেও অ্যাসিটালডিহাইডে সুন্দর পজিটিভ রেসপন্স পাবো, অ্যাসিটোনের ক্ষেত্রে নেগেটিভ রেসপন্স। অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন নিয়ে আলাদা করে আর বলছি না, চলো এগোলাম গো। অ্যাসিটোফেনন বেনজোফেনন, এরও বিক্রিয়ার যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা এটাকে তুমি পৃথক করবে,
আরে সরি, যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে, সেটা কি? সেটা স্বাভাবিকভাবেই আয়োডোফর্ম বিক্রিয়া। এটার জন্য স্বাভাবিকভাবেই কি আসছে? আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম বিক্রিয়ায় কি হবে? কেন আয়োডোফর্ম? কারণ অ্যাসিটোফেননের ক্ষেত্রে, এই হলো অ্যাসিটোফেনন, আর বেনজোফেনন কোনটা? দেখো, আয়োডোফর্ম বিক্রিয়া হতে গেলে, আয়োডোফর্ম বিক্রিয়া হতে গেলে যেটা ভীষণভাবে কার্যকরী, সেটা হচ্ছে তুমি যে সংশ্লিষ্ট গ্রুপটাকে আয়োডোফর্মে, মানে যে যৌগটাকে আয়োডোফর্ম দিয়ে পজিটিভ রেসপন্স চাইছো, তার মধ্যে কিটো মিথাইল গ্রুপ থাকাটা অত্যাবশ্যকীয়। কি বললাম? কিটো মিথাইল গ্রুপের উপস্থিতি অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। তো তোমার কাছে অ্যাসিটোফেননের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কিটো মিথাইল গ্রুপ অবস্থান করে। তার ফলে আয়োডোফর্ম বিক্রিয়া এইখানে যদি সংঘটিত হয়, যদি এখানে আয়োডোফর্ম বিক্রিয়া সংঘটিত হয়, তুমি কি দেখতে পাবে? এখানে একটি সুন্দর হলুদ বর্ণের অধক্ষেপ পড়বে। এখানে একটি সুন্দর হলুদ বর্ণের অধক্ষেপ হিসেবে কাকে পাবো আমরা? আয়োডোফর্ম, অর্থাৎ CH3 এর হলুদ অধক্ষেপ। CH3 এর হলুদ অধক্ষেপ। এই ধরনের কোন রকম বিক্রিয়া এই বেনজোফেননের ক্ষেত্রে হওয়াটা সম্ভব নয়। কোনো বিক্রিয়া হবে না। কোন রকম বিক্রিয়া হওয়াটা এই কারণে সম্ভবপর নয়, তার কারণ এখানে কিটো মিথাইল গ্রুপ অবস্থান করবে না। দেখো, কোনো COCH3 গ্রুপের অবস্থান নেই। ভালো করে দেখে নাও, দেখে নাও, দেখে নাও, দেখে নাও সুন্দর করে জায়গাটা। কিটোমিথাইল গ্রুপের উপস্থিতি সুন্দরভাবে দেখে নিয়েছো। তারপরে যেটাই যাওয়ার চেষ্টা করি, আচ্ছা, অ্যাসিটোফেনন বেনজোফেননের সুন্দর পার্থক্য হয়ে গেল। এরপর আমাদের যেটাই যেতে হবে পরবর্তী, আচ্ছা, প্রোপানল প্রোপানন। দেখো, এটাও এক্ষুনি অ্যাসিটালডিহাইড, আর এইখানেও কিছু না। প্রোপানল হচ্ছে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে টোলেন্স বিকারক বা ফিলিং দ্রবণ, এই দুজন পজিটিভ। এখানে কি হবে? পজিটিভ টলেন্স বা ফেলিং। এখানে প্রোপাননের ক্ষেত্রে দুটোই নেগেটিভ। আরেকটা হতে পারে এখানে নেগেটিভ আয়োডোফর্ম, কারণ দেখো এটা অ্যালডিহাইড গ্রুপ হলেও এখানে কোনো রকম COCH3 গ্রুপ নেই, কিটো মিথাইল গ্রুপের অনুপস্থিতি। আর প্রোপাননের ক্ষেত্রে দেখো জল জল করছে কিটো মিথাইল গ্রুপ, এই দেখো COCH3 গ্রুপের সুন্দর উপস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা কি বলবো? আয়োডোফর্মের একটি হলুদ অধক্ষেপ, ধনাত্মক আয়োডোফর্ম, হলুদ একটি সুন্দর অধক্ষেপ প্রস্তুত হবে। চলো গো, এগোনো যাক। আচ্ছা, পেন্টান 2 পেন্টান 3 এটাও আয়োডোফর্ম দ্বারা খুব সহজেই আমরা ব্যাখ্যা করতে পারি। এই যে হলো পেন্টান 2 আর এই হলো পেন্টান 3। ভালো করে দুজনের মধ্যে, সরি, এদের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবে। পেন্টান 2 পেন্টান 3, দেখো, পেন্টান 2 এর ক্ষেত্রে একটি বিশেষ জায়গা আমাদেরকে বুঝতে হবে। এই দেখো, সেই বহু প্রতীক্ষিত কিটো মিথাইল গ্রুপ, দেখতে পাচ্ছ? এই দেখো, কিটো মিথাইল গ্রুপের উপস্থিতি কি করবে? ধনাত্মক আয়োডোফর্ম।
ধনাত্মক আয়োডোফর্ম দেবে। এখানে কোন রকম কিটোমিথাইল গ্রুপের উপস্থিতি না থাকার ফলে এখানে আমরা কি পাবো, ঋণাত্মক আয়োডোফর্ম দেখতে পাবো। কোন রকম হলুদ অধক্ষেপ পেন্টান 3 ওনে পাবো না। তার কারণ দেখো, তোমার কাছে যে গ্রুপটা রয়েছে সেটা CO C2H5, সেটা কোনোভাবেই কিটো মিথাইল গ্রুপ নয়, দিস ইজ কিটো ইথাইল গ্রুপ। কিটো মিথাইল গ্রুপের অনুপস্থিতি পেন্টান 3 মধ্যে আয়োডোফর্মের হলুদ অধক্ষেপ আনতে সক্ষম নয়। কিন্তু পেন্টান 2 ক্ষেত্রে কিটো মিথাইল গ্রুপের খুব সুন্দর উপস্থিতি পেন্টান 2 কে দারুণভাবে ধনাত্মক আয়োডোফর্ম টেস্ট দিতে সাহায্য করবে। ধনাত্মক আয়োডোফর্ম মানে কি? ধনাত্মক আয়োডোফর্ম মানে হচ্ছে CH3 এর হলুদ অধক্ষেপ নির্গত হবে। চলো গো, এগোলাম বাবা। আচ্ছা, বেনজালডিহাইড অ্যাসিটোফেনন। বেনজালডিহাইড অ্যাসিটোফেনন কি করে করব? বেনজালডিহাইড অ্যাসিটোফেনন অনেক কিছু করা যেতে পারে। তুমি টলেন্স করতে পারো, ফেলিং করবে না, কারণ ফেলিং এ অ্যারোমেটিক অ্যালডিহাইড অর্থাৎ বেনজালডিহাইড রেসপন্স করে না। উত্তর তোমার সামনে, দুজনের ডায়াগ্রাম এঁকে দাও না, মানে সরি ডায়াগ্রাম বলছি, দুজনের যে রাসায়নিক সংকেতটা ড্র করে দাও। এই দেখো, তোমার কাছে যে অ্যাসিটোফেনন রয়েছে তার মধ্যে কিটোমিথাইল গ্রুপের উজ্জ্বল উপস্থিতি। এখানে কি হবে? ধনাত্মক বা পজিটিভ আয়োডোফর্ম। আর এখানে কি হবে? কোনো বিক্রিয়া হবে না, মানে কোনো বিক্রিয়া হবে না বলতে আয়োডোফর্মে কোনো ভালো রেসপন্স দেবে না। আরেকটা দিতে পারো, টলেন্স দিলে টলেন্সে এখানে অবশ্যই রূপলি দর্পণ, টেস্ট টিউবের গায়ে সিলভার মিরর বা রূপলি দর্পণ তৈরি হবে। অ্যাসিটোফেননে সেটা হবে না। এটা একটা অবশ্যই ভালো পার্থক্য হবে। তারপরে আসা যাক আর কি দিয়েছে। আচ্ছা, প্রায় 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে তুমি দেওয়ার মতো বিক্রিয়া যেটা হতে পারে সেটা হচ্ছে তুমি এখানে দিতে পারো HNO2 এর সাথে বিক্রিয়া। HNO2 এর সাথে বিক্রিয়া, HNO2 এর সাথে বিক্রিয়াতে কি হয়? যে 3 ডিগ্রি অ্যামিন রয়েছে সেটা যথাক্রমে এই ধরনের একটি জুইটার আয়ন তৈরি করে। 2 ডিগ্রি 3 ডিগ্রি সম্ভাবনা কম, প্রাইমারি থেকে আসার সম্ভাবনাটা খুব বেশি। জুইটার আয়ন গঠন করে, ফর্মুলাটা হয়তো একটু এদিক ওদিক হলেও হতে পারে, মানে এটা ওই কোয়াটারনারি বা ওই টাইপের একটা অ্যাপ্রোচ জুইটার আয়ন। আর 2 ডিগ্রির ক্ষেত্রে যেটা হয় ওই এন নাইট্রোস্যামিন, স্যার দেখছিলাম নেম রিয়াকশনে তোমাদের বলেও দিয়েছেন এরকম। আরে CH3 নাইট্রোস্যামিন যৌগ, এটা ওই খুব এটা মোটামুটি হলুদ রঙের, অনেক সময় হলুদ রঙেরই হয়, নাইট্রোজেন থাকলে এটা হলুদ রঙের হয়। নাইট্রোস্যামিন যৌগ গঠন করে, মানে HNO2 এর সাথে বিক্রিয়া, HNO2 এর সাথে বিক্রিয়াকে বলা হয় ডায়াজো বিক্রিয়া। ডায়াজো বিক্রিয়ায় দুটি আলাদা ভাবে যৌগ গঠন করে, আর কিচ্ছু পার্থক্য নেই এদের মধ্যে।
চলে আসি গো তারপরে। আচ্ছা এই দেখো, মিথাইল সায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড, এর অনেক কিছু হতে পারে। এর জন্য যেটা পার্থক্য হতে পারে, H2NI এর সাথে বিক্রিয়া, H2NI এর সাথে বিক্রিয়া, H2NI এর সাথে বিক্রিয়া হলে কি হয়, মানে অর্থাৎ সহজে বললে বিজারণের কথা বলছে। যদি এখানে বিজারণের কথা বলা হয়, বিজারণের কথা বললে এটা কি করবে, যথাক্রমে প্রাইমারি অ্যামিন অর্থাৎ CH2NH2 গঠন করবে। 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন গঠনে সক্ষম হবে। ঠিক উল্টো দিকে তোমার কাছে যে আইসোসায়ানাইড রয়েছে, আইসোসায়ানাইড যৌগকে তুমি যদি বিজারণে অংশগ্রহণ করাও, আইসোসায়ানাইড যৌগকে বিজারণে অংশগ্রহণ করালে তুমি সেখান থেকে যথাক্রমে 2 ডিগ্রি অ্যামিন পেতে পারো। মিথাইল সায়ানাইড থেকে প্রাইমারি অ্যামিন বিজারণের ফলে, আর মিথাইল আইসোসায়ানাইড থেকে তুমি 2 ডিগ্রি অ্যামিন পাবে বিজারণের ফলে। বিজারণ। আর কি পেতে পারো, তুমি যদি হাইড্রোলিসিস করো, তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, এই জায়গাতে বলছি, তুমি যদি এখানে যদি তুমি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণে পার্শ্বীয় আদ্র বিশ্লেষণে সায়ানাইড থেকে আমরা পাবো যথাক্রমে অ্যামাইড, এবং সেই অ্যামাইডকে যদি আরেকবার আদ্র বিশ্লেষণ করা হয়, সর্বোপরি আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। মিথাইল সায়ানাইড বা অ্যালকিল সায়ানাইডকে ক্ষারীয় বা আম্লিক আদ্র বিশ্লেষণ করলে যদি পার্শ্বীয় আদ্র বিশ্লেষণ হয়, প্রথমে তা গঠন করবে অ্যামাইড যৌগ, এবং সংশ্লিষ্ট আদ্র বিশ্লেষণকে যদি আরেকটু আমরা প্রসিড করি, আরেকটু যদি ক্যারি ফরওয়ার্ড করি, আমরা সেখান থেকে কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারি। উল্টো দিকে তুমি যখন আইসোসায়ানাইড যৌগের ক্ষেত্রে সেটাই যাবে, আইসোসায়ানাইডকে আদ্র বিশ্লেষণে তোমার জন্য আসবে কি, তোমার জন্য আসবে একটি প্রাইমারি অ্যামিন, তোমার জন্য আসবে একটি প্রাইমারি অ্যামিন তথা একটি কার্বক্সিলিক অ্যাসিড, একটি প্রাইমারি অ্যামিন তথা একটি কার্বক্সিলিক অ্যাসিড যৌগ গঠন করবে। 1 ডিগ্রি অ্যামিন মাথায় রাখার আছে যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা একটা কম হবে। ঠিক আছে, তো এই দুটো পার্থক্য যেটা তোমার মনে পড়বে সেটা দিও পরীক্ষার সময়। আচ্ছা, অ্যানিলিন মিথাইল অ্যামিন, হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সর্বাগ্রে প্রথম ব্রোমিন জল, ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া, ব্রোমিন জলের সাথে বিক্রিয়ায় কি হবে, ব্রোমিন জলের সঙ্গে যদি তুমি বিক্রিয়া করো অ্যানিলিনে সাদা অধক্ষেপ, কি হয় অ্যানিলিনের ক্ষেত্রে সাদা অধক্ষেপের কারণ কি, অ্যানিলিনের ক্ষেত্রে ফেনলের মতন কি হবে, 2,4,6 ডেরিভেটিভ তৈরি হবে। অ্যানিলিনের ক্ষেত্রে মূলত যেটা তৈরি হয়
এইটা হলো অ্যানিলিনের ক্ষেত্রে কি হলো বিষয়টা, অ্যানিলিনের ক্ষেত্রে যেটা হলো 2,4,6 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, বুঝতে পারলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। আর এখানে কি হবে, এখানে কোনো বিক্রিয়া হবে না, এটা একটা হতে পারে। এছাড়া তুমি যদি HNO2 এর সাথে বিক্রিয়া করো, HNO2 এর সাথে বিক্রিয়া, এখানে তৈরি হবে বেনজিন ডায়াজোনিয়াম দ্রবণ, এই বেনজিন ডায়াজোনিয়াম সল্ট লবণ তৈরি করবে। আর HNO2 যদি মিথাইল অ্যামিনের সাথে বিক্রিয়া হয়, কি হচ্ছে তোমার এখানে তৈরি হবে, ওটা যেহেতু ব্যাপারটা কি, এটা হচ্ছে অ্যারোমেটিক ডায়াজোনিয়াম যেটা রেজোনেন্সের ফলে স্থায়িত্বপ্রাপ্ত হয়, আর এটা অ্যালিফেটিক ডায়াজোনিয়াম যেটা রেজোনেন্সের ফলে কোনো স্থায়িত্বপ্রাপ্তি পাবে না। ফলে এটা জলের সঙ্গে বিক্রিয়া করবে, করে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। আরো একটা ভালো বিক্রিয়া দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যানিলিনে কাপলিং হবে, কাপলিং হবে, এখানে কোনো কাপলিং হবে না, এইভাবেও দেওয়া যেতে পারে। চলো গো এগোলাম, তাড়াতাড়ি এগোতে হবে তো। অ্যানিলিন হাইড্রোক্লোরাইড প্যারাক্লোরো অ্যানিলিন, এটায় তুমি এটাও সিলভার নাইট্রেটের সঙ্গে দিয়ে দেবে, সিলভার নাইট্রেটের সহিত সিলভার নাইট্রেট। আচ্ছা কি হয়, এইটা হচ্ছে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, এই অ্যানিলিন হাইড্রোক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট যখন বিক্রিয়া করবে, এখান থেকে AgCl পদক্ষিপ্ত হবে, এটা হবে। আর প্যারাক্লোরো অ্যানিলিনের ক্ষেত্রে কি হবে, প্যারাক্লোরো অ্যানিলিনের ক্ষেত্রে সিলভার নাইট্রেট দ্রবণের সাথে কোনো প্রকার বিক্রিয়া হয় না, কোনো প্রকার বিক্রিয়া সম্ভব নয়। তুমি বলতে পারো যে কেন স্যার এটা হবে না, কেন? কোনো বিক্রিয়া হবে না, AgNO3 এর সহিত। আচ্ছা তুমি বলতে পারো কেন এটা হবে না, তার কারণ এইখানে পার্থক্যটা বোঝো, এই যে ক্লোরিন পরমাণু, ক্লোরিন ডাইরেক্ট বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত আছে, ক্লোরিনটা ডাইরেক্ট বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ এ ডাইরেক্ট রেজোনেন্সে অংশগ্রহণ করবে। এবার ক্লোরিন যদি সহজে রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাহলে আমরা এর ক্ষেত্রে কোনো রকম রেজোনেন্স গঠন দেখতে পাবো না। ক্লোরিন যদি ডাইরেক্ট রেজোনেন্সে অংশগ্রহণ করে, তাহলে কার্বন এবং ক্লোরিনের মধ্যে একটি আংশিক দ্বিবন্ধন চরিত্র আসবে। কি বললাম, কার্বন তথা ক্লোরিনের মধ্যে একটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে। ফলে যদি এক বন্ধন দ্বিবন্ধনে রূপান্তরিত হয়, তার শক্তি বৃদ্ধি পায়, এবং সেই জন্যে ক্লোরিন কোনোভাবেই সহজে মুক্ত হবে না। যদি ক্লোরিন সহজে মুক্তই না হয়, তাহলে AgCl প্রেসিপিটেট পড়বে না। হয়ে গেল, এটা একটা খুব ভালো বিক্রিয়া হিসেবে যাবে। ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও জিনিসটা। তাহলে দেখে নিলে, যেটা বললাম যে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড প্যারাক্লোরো অ্যানিলিনকে যে রেজোনেন্সের কারণে এই কার্বন ক্লোরিনের মধ্যে একটি আংশিক দ্বিবন্ধন চরিত্র চলে আসছে, ফলে এর বন্ধন যে শক্তি সেটা আরো বেড়ে যাচ্ছে, ফলে ক্লোরিন এখান থেকে বেরোচ্ছে না। হয়ে গেল পয়েন্ট। আচ্ছা তাহলে মোটামুটি পৃথকীকরণের পর, আচ্ছা এই দেখো এটা আরেকটা দরকারি জায়গা, বিকারক সমূহ শনাক্তকরণ, এটাও আমি কিছু প্রশ্ন করিয়ে দিই কয়েকটা। আচ্ছা বিকারক সমূহ শনাক্তকরণের ক্ষেত্রে দেখো,
বিকারক সমূহের শনাক্তকরণে, আচ্ছা এটায় প্রথম যেটা দিয়েছে, দেখো প্রথম কি দিয়েছে ভালো করে যদি দেখো, এখানে ডাইরেক্ট আমরা রিএজেন্ট বসিয়ে দেবো। তুমি এই জায়গাটাকে একটু ফোকাস করো, প্রথমটা যেটা দিয়েছে দেখো এখানে রয়েছে একটি কিটোমিথাইল গ্রুপ COCH3, এখান থেকে সেটা চলে গেছে OCOCH3, মানে ছিল আমার কাছে কিটোন, হলো আমার কাছে যথাক্রমে এস্টার। তাহলে কিটোন থেকে এস্টারে যাওয়ার আমাদের সিলেবাসে কোন বিক্রিয়া আছে? বায়ার ভিলিগার জারণ। কি আছে? বায়ার ভিলিগার জারণ। বায়ার ভিলিগার জারণের জন্য তুমি কি করবে? এটাকে হচ্ছে অর্গ্যানিক পার অ্যাসিড ব্যবহার করা হয়, অর্গ্যানিক পার অ্যাসিড CF3C OOH। তবে 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 যেটা বিশ্বব্যাপী খুব গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট হিসেবে, বিকারক হিসেবে বেশি গ্রহণযোগ্যতা পায়, সেটা হচ্ছে MCPBA, মেটাক্লোরোপার বেনজোইক অ্যাসিড। মেটাক্লোরোপার বেনজোইক অ্যাসিড, এটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা আমি খুব ছোট ফরম্যাটে এখানে বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ সময় তো বুঝতেই পারছো খুব সামান্যই সীমিত আছে। আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো ডাইরেক্ট তো তুমি বুঝতে পারবে না, CHOর পাশের কার্বনটা যথাক্রমে আলফা, তার পাশের কার্বনটা যথাক্রমে বিটা। বিটা পজিশনে দেখো কি দিয়েছে? OH। তার মানে এই যে যৌগটা, এটা হচ্ছে মূলত বিটা হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি কি বলবো একে আমরা? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। আচ্ছা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডের কমন নেম কি? বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডের কমন নেম হচ্ছে যথাক্রমে অ্যালডল। বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডের কমন নেম হচ্ছে অ্যালডল, সাধারণ নাম। এবার অ্যালডল তার মানে অবশ্যই অ্যালডলকে কিভাবে আমরা চিনবো? লঘু NaOH দেওয়া আছে বিতে। আচ্ছা অবশ্যই এমন অ্যালডিহাইড বা কিটোন নিয়ে আমাদের কাজ করতে হবে যার কাছে অতি অবশ্যই আলফা হাইড্রোজেন মজুদ আছে, আলফা হাইড্রোজেন মজুদ আছে। এখানে তাহলে কি হচ্ছে? এখানে বিতে মূলত দুই অণু ইথানল বা অ্যাসিটালডিহাইডের সঙ্গে লঘু সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের বিক্রিয়ায় বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা অ্যালডল উৎপন্ন হয়। বসিয়ে দিলাম। তারপরেরটা দেখো, তারপরেরটায় ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে, কোনো সমস্যা নেই। দেখো দুটি হ্যালোজেন রয়েছে, দুটি হ্যালোজেন রয়েছে এবং সেটিও একটি মাত্র কার্বনের উপরে অবস্থান করে। সেটাকে কি বলছে? এই একটি মাত্র কার্বনের উপরে যে দুটি হ্যালোজেনের অবস্থান, এটাকে কি বলতে পারি আমি? এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। যখন হ্যালোজেন পরমাণু দুটো একটি মাত্র কার্বনের ওপরে বসে আছে, দুটি পাশাপাশি কার্বনে একটি একটি হ্যালোজেন, তাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড। এবং যদি একটি নির্দিষ্ট কার্বনের সঙ্গে দুটি হ্যালোজেন যুক্ত হয় তাকে বলবে জেমিনাল ডাইহ্যালাইড। তো এখানে জেমিনাল ডাইহ্যালাইড, এবং তার মধ্যেও বলি প্রান্তীয় জেমিনাল ডাইহ্যালাইড, প্রান্তীয় জেমিনাল ডাইহ্যালাইড যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে? ক্লোরিনগুলো যথাক্রমে OH দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ক্লোরিনগুলো যথাক্রমে OH দিয়ে রিপ্লেস। এবার একটা বিষয় এখানে বলে দিই তোমাদের, যে ভিসিনাল ডাইঅল, এই সরি এটা হচ্ছে জেমিনাল, জেমিনাল ডাইঅল। যদি জেমিনাল ডাইঅল এখানে হয়, জেমিনাল ডাইঅলের ক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? জেমিনাল ডাইঅল কোনোভাবেই স্থায়িত্বপ্রাপ্ত নয়, এ সহজেই কি হবে? জল নিরুদনের কাজ করবে এবং জল বেরিয়ে গিয়ে যথাক্রমে তৈরি করবে
এই যে বেনজালডিহাইড, এখানে মূল যৌগ হিসেবে আমরা পাবো বেনজালডিহাইড। আচ্ছা, তারপরেরটা বলেছে, তারপরেরটা কি অ্যাসিটোনের সঙ্গে, এ তো তোমার ওই কি বলি, ওই K2CO3HBr, মানে জাস্ট এখানে একটি আলফা হাইড্রোজেন সরে যাচ্ছে, সরে গিয়ে তার বদলে ব্রোমিন চলে আসছে। বিতে এখানে বোধ হয় এটা KBrO3 বা ওই ধরনের কিছু। এখানে একটা ক্ষার থাকবে প্রথমে এবং তার সঙ্গে ওই ধরো K2CO3 আর HBr বা ওই ধরনের কিছু। আমি একবার দিয়ে রিয়েজেন্টটা আমি বলে দিচ্ছি এক্সাক্ট, আমি পিডিএফটাই দিয়ে দিচ্ছি এক্সাক্ট রিয়েজেন্ট। আচ্ছা, 5 নম্বরে, 5 নম্বরে এটা কি, এটা হচ্ছে যথাক্রমে সাইক্লিক কিটেল, সাইক্লিক কিটেল। আচ্ছা, কিসের সঙ্গে বিক্রিয়া হচ্ছে? ইথিলিন গ্লাইকলের সাথে ড্রাই বা শুষ্ক HCl এর উপস্থিতিতে। ইতে কি হবে? ইতে আসবে যথাক্রমে অ্যাসিটোন। অ্যাসিটোনকেই যদি ইথিলিন গ্লাইকলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় শুষ্ক HCl এর উপস্থিতিতে, তৈরি হয় সাইক্লিক কিটেল। কি হবে বিক্রিয়াটা যদি ছোট্ট করে বলে দিই, বিক্রিয়াতে যেটা দেখতে পাবো আমরা, জাস্ট অল্প একটুখানি, এই তো আছে। এটায় মূলত যে জিনিসটা দেখতে পাওয়া যায়, আরে এই হলো মূলত যে বিষয়টা চোখে পড়ে, এই জলটা বেরিয়ে চলে যাবে, সুন্দরভাবে এটা যুক্ত হয়ে যাবে। এটা হলো আসল গল্প। ই হয়ে গেল এটা। তারপরে এগোলাম গো। তারপরে আচ্ছা, বিকারক চিহ্নিত করা, বিকারক চিহ্নিতকরণের কাজ এখানে চলছে। তারপরে কি দিয়েছে? আছে এর সাথে এইটা, এটা কি দিয়েছে দেখো, যথাক্রমে বেনজালডিহাইড, আর এই যে জিনিসটা রয়েছে এটাকে কি বলে? আলফা বিটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। আলফা বিটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড। এবার এই আলফা বিটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু, আচ্ছা ইহা একটি, এটা একটা নাম নেম রিয়াকশন। বেনজালডিহাইড থেকে আলফা বিটা অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এটাকে বলা হয় পারকিন বিক্রিয়া। এটাকে কোন বিক্রিয়া বলা হয়? পারকিন বিক্রিয়া। এই পারকিন বিক্রিয়ার যেটা মূল বক্তব্য, এটা মূলত বেনজালডিহাইডে হয়। তো পারকিন বিক্রিয়ায় দ্রব্যগুলো কি কি হবে? এখানে আমরা নেব অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তার সঙ্গে নেব সোডিয়াম অ্যাসিটেট, হিট। এটা হচ্ছে পারকিন বিক্রিয়ার বিচারক। আচ্ছা, কি দিয়েছে? অ্যাসিটোন থেকে মেসিটিলিন, ভালো করে দেখো, অ্যাসিটোন থেকে মেসিটিলিন, এটাও কি হয়? এটা হচ্ছে সাইক্লিক পলিমারাইজেশন বা বলয়াকার পলিমারাইজেশন। সাইক্লিক পলিমারাইজেশন কি হবে? সাইক্লিক পলিমারাইজেশনে এটাই কিছুই না, একটাই শুধু বিক্রিয়া, গাঢ় H2SO4।
গাঢ় H2SO4 হলে তিনটি অ্যাসিটোন পরস্পর জুড়ে গিয়ে 1,3,5 ট্রাইমিথাইল বেনজিন উৎপন্ন করে। গাঢ় H2SO4 হিট। আচ্ছা, তারপরে এইটা যেমন দিয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ উলফ কৃষ্ণার বিজারণ। পরেরটা, প্রথমটা কি হবে? CH3 CH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH2, তারপরে এই C2H5ONA ইথিলিন গ্লাইকল দিলে ইথেন, লাস্টে ইথেন। এটা সম্পূর্ণ, এটা হচ্ছে এগুলো সমস্ত কিছু কি বলতো মেকানিজম বা আরো ফরমেশন গুলো দেখানো যায়, কিন্তু বুঝতেই তো পারছো একদম পরীক্ষার প্রাককালে তো। আচ্ছা, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইডের সাথে 50% NaOH, 50% মানে কি গাঢ় NaOH এর কথা বলা হয়। এবং এটা হলেই আমরা বিক্রিয়াটায় কি পেয়ে থাকি? আমরা বিক্রিয়ার ক্ষেত্রে এটাকে আমরা ক্যান্নিজারও বলবো। ক্যান্নিজারও হলেই সেটা কি হবে? অসমঞ্জস বিক্রিয়া বা ডিসপ্রপোর্শনেশন। একটি জারিত হবে, একটি বিজারিত হবে। তারপরেরটা ইথাইল বেনজিন, ইথাইল বেনজিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো জায়গা থেকে। এর সাথে কিছুই না, KMNO4 দিতে হবে। জাস্ট KMNO4। যে কোনো অ্যালকাইল বেনজিনকে যদি তুমি অক্সিডাইজ বা জারিত করো, সেটা অলওয়েজ বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, ভেরি সরি, বেনজোইক অ্যাসিড দেবে তোমাকে। আচ্ছা, তারপরে এটা, এটা হচ্ছে শেষেরটা হচ্ছে বেনজয়েন কনডেনসেশন, বেনজয়েন ঘনীভবন বা কনডেনসেশন। এটা কি হবে? আলফা হাইড্রক্সি কিটোন তৈরি করে। এটা বেনজালডিহাইডের একটি স্পেসিফিক নেম রিঅ্যাকশন, স্যার পড়িয়ে দিয়েছেন। এটা হয়ে গেল বেনজয়েন ঘনীভবন, বেনজয়েন ঘনীভবন। চলো এগোই। আচ্ছা, এই যে এবার বিক্রিয়াজাত পদার্থের শনাক্তকরণ দেখি। বিক্রিয়াজাত পদার্থের শনাক্তকরণে, হ্যাঁ, কিছু বিক্রিয়াজাত পদার্থের শনাক্তকরণও করিয়ে দেওয়া যাক। আচ্ছা, এই দেখো, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, প্রথমটা কি হবে? ক্লিমেনসেন হবে। ক্লিমেনশন হলে CH3 CH2 CH3। এটাও তো, এটা তো এই মুহূর্তে লাগবে। এটা তোমার কিছুই না, এটা আমাদের ইয়ে পাবো, বলো এটা মিথাইল স্যালিসাইলেট। আমি একবার দেখে, আচ্ছা, যেগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলোকে আগে করিয়ে দিই, বাকিগুলো আমি তোমাকে সলভের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ক্যালসিয়াম বা, হ্যাঁ, ক্যালসিয়াম সল্টেট। আচ্ছা, এইখানে আমি তোমাকে প্রোডাক্টটা লিখে দিচ্ছি, পাশে একবার কার্যকারিতা মানে কিভাবে কাজ করে দেখিয়ে দিচ্ছি। এটাকে অ্যাসিটোন তৈরি করলো, কিভাবে এটা কাজ করে। এই তো, এই দেখো এটা কিভাবে ওয়ার্ক করে। এর ওয়ার্কিং প্রিন্সিপালটা এইভাবে কাজ করে। এ দেখো, হিট দিলাম, দিয়ে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে গেল। হিট দিয়ে ক্যালসিয়াম কার্বনেট যদি বেরিয়ে যায়, তখন কি হবে? CH3, ব্যাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
খুব ইম্পর্টেন্ট। আমরা যে 15 পাওয়ার যে জায়গাটা সেখানেও এটা বলেছে। আচ্ছা এটার পরে আচ্ছা CH Cl3KOH এটা কিন্তু আয়োডোফর্মেরই একটা ব্যাপার। হ্যাঁ, আয়োডোফর্মই দিয়েছে একটু অন্যভাবে, মানে তুমি জেনারেলি এরকম ভাবে অভ্যস্ত নও বিষয়টা। এই দেখো কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে এখানে যৌগ কি হবে? এখানে যথাক্রমে আমরা CH Cl3 এর সাদা অধক্ষেপ পাবো, তার সঙ্গে CH3COOK+। এটা আয়োডোফর্ম বিক্রিয়ার কথাই বলছে। টলুইন থেকে ইটার্ড শুধু শুধু করছি না। আরে ইটার্ড এটা টিশেঙ্কো অ্যালুমিনিয়াম। বাবু এগুলো আমি সলভে দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা পিনাকল প্রস্তুতি, ম্যাগনেসিয়াম অ্যামালগাম, পিনাকল প্রস্তুতি, অ্যালডল অ্যালডল। আচ্ছা হ্যাঁ, SiO2 দ্বারা জারণ কি হয়? আলফা হাইড্রোজেন থাকতে হবে, এই যে আলফা কার্বনের জায়গাটায় একটা কার্বনিল বসে পড়ে। গ্লাইঅক্সাল অ্যাসিটালডিহাইড থেকে। আচ্ছা দাঁড়াও, কাজের জিনিস যেগুলো লাগবে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরকম একটা দুটো যেগুলো আচ্ছা প্রথমে রোজেনমান্ড, দেখে বুঝতে পারছো, অ্যাসিড ক্লোরাইড, তার সঙ্গে H2PdBaSO4, ব্রোমিন, এটা হচ্ছে হান্সডিকার, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট, তার সাথে যদি ব্রোমিন CCl4 দাও তুমি কি পাবে? অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের মধ্যে কার্বনের সংখ্যা কমবে, এসব হবে। সায়ানাইডকে সম্পূর্ণ এক্ষুনি করলাম, সম্পূর্ণ হাইড্রোলিসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড P2O5 জল নিরুদন করলে এটা কি হবে? মিথেন পাবো। একটু আগে করে এলাম কিটাল অ্যাসিটাল। আচ্ছা এই যে হফম্যান ব্রোমামাইড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হফম্যান ব্রোমামাইড কি হবে? CONH2 যে গ্রুপটা আছে, এই CONH2 গ্রুপের একটি কার্বন সংখ্যায়, মানে CO গ্রুপটা উধাও হয়ে যাবে, CO গ্রুপটা Na2CO3 হয়ে বেরিয়ে চলে যায়, এটা কি হবে? CH3NH2। বুঝলে শেষেরটা? হফম্যান হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন বা অবনমন। আচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ গেব্রিয়েলস থ্যালিমাইড। গেব্রিয়েলস থ্যালিমাইডে কি হবে? এটা একটু করে দেওয়ার দরকার আছে। এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা তীব্রভাবে আম্লিক, এসে তুলবে, তুলে এর মাথায় এটা হলো। এরপর মাইনাস, এটার মাথায় প্লাস হলো। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আছে, এটাই নিয়ম কি? এটা শর্ট টেকনিকটা হচ্ছে কি, যে অ্যালকিল হ্যালাইডটা তুমি নেবে, ফাইনাল প্রোডাক্টে মনে রাখবে ওইখান থেকে হ্যালোজেনটা সরিয়ে ওখানে NH2 বসিয়ে দাও। যে অ্যালকিল হ্যালাইড নিচ্ছ সেই হ্যালোজেনটাকে সরাও, NH2 বসাও। তুমি CH3I নিয়েছো, তাহলে তোমার এখানে CH3 অ্যাজ ইট ইজ থাকবে, এখানে হয়ে যাবে NH2। হয়ে গেল। আচ্ছা বিজারণ করলে আইসোসায়ানাইডের বিজারণ 2 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করে। H3PO আছে, এটাও গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। বেনজিন,
অর্থোফসফরাস, এখানে এটা বেনজিন হয়ে যাবে। আচ্ছা, ইম্পর্টেন্ট, অ্যানিলিনের সাথে অর্গানিক পার অ্যাসিড কি তৈরি করবে? নাইট্রোবেনজিন। এটাও ইম্পর্টেন্ট। চলো গো, এর মধ্যে আর খুব একটা বিস্তারিত। আচ্ছা হ্যাঁ, না না না, প্রতিটা রিয়াকশনই এখানে কার্যকর আছে। এটাই কি হবে? এটা ফ্লুরোবেনজিন, এটা ওই বালস্কিম্যান ওইখানের। P2O5 জল নিরুদন, জল নিরুদনে এটা সায়ানাইড তৈরি করবে। দেখো, NH2 অ্যানিলিনকে H2SO5 অর্থাৎ ক্যারোস অ্যাসিড বা অর্গানিক পার অ্যাসিড মানে CF3COOH, এগুলো দিলে কি হয়? এটা জারিত হয়ে নাইট্রোবেনজিনে ফিরে যায়। আবার দিয়েছে আমাদের হফম্যান, হফম্যান আর এগোচ্ছে এখানে, সরি গেব্রিয়েল সেলিমাইডে যাচ্ছি না, হফম্যান। শেষটা ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ মুলিকেন বার্কার। মুলিকেন বার্কার হচ্ছে নাইট্রোবেনজিনকে প্রশম মাধ্যমে, মুলিকেন বার্কার, মুলিকেন বার্কারে কি পাচ্ছি আমরা? NH OH, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। আচ্ছা, তোমাদের তাহলে যেটা আগে একটা জিনিস কার্যকরী করিয়ে দিই। আচ্ছা, একটু দু একটা অর্গানিক রোডম্যাপ প্রবলেম একটু করিয়ে দেওয়া উচিত। দাঁড়াও, তার আগে একটু রূপান্তরিতকরণগুলো করিয়ে দিই কয়েক। এই যে রূপান্তরিতকরণ, অনেক প্রশ্ন আছে এখানে, আমি সব পুরিয়ে সময় নষ্ট করব না। আচ্ছা, রূপান্তরিতকরণে আসা যাক। দেখো বাবা, এ দেখো রূপান্তরিতকরণে কি দিয়েছে দেখো, ইথানোইক অ্যাসিড থেকে প্রোপানোইক অ্যাসিড, যেগুলো যেগুলো অন্তত না হলেই নয়। ইথানোইক থেকে প্রোপানোইক, ইথানোইক থেকে প্রোপানোইক একটি স্টেপেও করা যায়। কি করে? আর্নড এইস্টার্ট সিনথেসিস, এক স্টেপে হয়ে যাবে, কার্বন নাম্বার বেড়ে যাবে। তবে আমি এখানে আর্নড এইস্টার্ট অনেকে যদি না করতে পারে, তার বদলে কি আনছি? ইথানোইককে আমি এটাকে প্রোপানোইক, তো কার্বন নাম্বার বাড়াতে হবে, আমি এটাকে বিজারণ করলাম। বিজারণ করলে দেখো, এটা এক স্টেপে প্রাইমারি অ্যালকোহলে রূপান্তরিত হলো। জাস্ট এটাকে ডারজেন প্রক্রিয়া করলাম, ওএইচটা কিসে চলে গেল? ক্লোরিনে চলে গেল। জাস্ট পটাশিয়াম সায়ানাইড, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে পড়েছো। এবার জাস্ট তুমি জারণ করো না, এই সরি, তুমি এটাকে আদ্র বিশ্লেষণ করো, করলেই কি হবে? CH3CH2, দেখো ছিল ইথানোইক, হলো প্রোপানোইক। ইথানোইক থেকে প্রোপানোইক হয়ে গেল। অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড, অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড এরকম ভাবে, বেটার তো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 30 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি পাতন করা হয়, এখান থেকে ডাইরেক্ট চলে আসে। একটা বিক্রিয়া এরকম হয়। আরেকটা বিক্রিয়ায় যেটা করা যায়, যে আরেকটার ক্ষেত্রে এটাকে এরম ভাবে করা যেতে পারে, সেটা অ্যাকচুয়ালি অবশ্য মানে সেটা একটা হয়, কিন্তু একটা করা যাবে, কিন্তু সেটা তোমার, এটাকে আমি বিজারণ করলাম, এটাকে আমি সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে বিজারণ করলাম। বিজারণ করে, ঠিক আছে, বা হ্যাঁ, এটাকে বিজারণ করে আমি এটাকে জল নিরুদন করলাম।
হলো। এবার ওজোনোলাইসিস করি। ওজোনোলাইসিস করলে যথাক্রমে দুটি যৌগ, অ্যাসিটাইলডিহাইড ফর্মালডিহাইড। এবার এদের মধ্যে এদের যে কি বলবো তোমার বয়লিং পয়েন্ট বা এদের যে স্ফুটনাঙ্কের পার্থক্য, সেই স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে এদের মধ্যে তুমি ডিস্টিলেশন প্রক্রিয়া করো না, পাতন করো, এদের মধ্যে তুমি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করো, এদের মধ্যে ডিস্টিলেট করে দুটোকে আলাদা করে দাও, ফর্মালডিহাইড আলাদা, অ্যাসিটাইলডিহাইড আলাদা, সেটা। তবে এই মেথডটা অবশ্যই একটু বড়, তার থেকে আমি ডাইরেক্ট বলবো এটা দিয়ে দাও, ডিরেক্ট ফর্মালডিহাইড হয়ে যাবে অ্যাসিটোন থেকে। আচ্ছা, যা বলছিলাম, তারপরে অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড, এটা খুব কঠিন কিছু নয়, এই দুটো অ্যাকচুয়ালি একই সাথে চলতে পারে। যাই হোক, এই দুটোর মধ্যে যেটা হয়, তুমি আপাতত কি করবে, পরীক্ষায় যখন তুমি কনভার্সন বা রূপান্তরিতকরণ করবে, তুমি অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড চাইছো তো। যদি বইয়ের ভাষায় বলি, অ্যাসিটোনকে অ্যালডল কনডেনসেশন বা অ্যালডল, হ্যাঁ অ্যালডল করলেই মেসিটাইল অক্সাইড হয়ে যায়। কি দেওয়া হয়, ব্যারাইটা দিয়ে করা আছে, তোমাদের টেক্সট বুকে দেখবে ব্যারাইটা দিয়ে করে দিয়েছে। 2 অণু অ্যাসিটোন, তার সাথে বেরিয়াম হাইড্রোক্সাইড যদি ব্যবহার করা হয়, সে প্রথমে আমার তৈরি করবে কি, সে প্রথমে তৈরি করে দেবে, কি তৈরি করে দিচ্ছে, সে প্রথমে আমাদের কাছে প্রস্তুত করে দেবে এই জিনিসটা, ডাই অ্যাসিটোন অ্যালকোহল। প্রথমে এটা অ্যালডলের সাহায্যে, ডাই অ্যাসিটোন অ্যালকোহল। এবার ডাই অ্যাসিটোন অ্যালকোহল তো হলো, এবার তুমি যদি এটাকে এইটা করো, তুমি যদি এটাকে এই জিনিসটা করো, তাহলে সেখান থেকে কি পাওয়া যাবে, সেখান থেকে যে ম্যাটারটা আমরা পাবো, ব্যাস, এইটা হচ্ছে মেসিটাইল অক্সাইড। হলো, তাহলে অ্যালডল করলাম। আচ্ছা, এবার এই মেসিটাইল অক্সাইডের মধ্যে তুমি যদি আরেকবার আরেক অণু অ্যাসিটোন যুক্ত করো, করে আরেকবার যদি এই অ্যালডল প্রক্রিয়া সংঘটিত করো, হিট, তাহলেই এখান থেকে পাওয়া যায়, মানে মেসিটাইল অক্সাইডে অ্যালডল করলাম, অ্যালডল করার পরে জল নিরুদন করলাম, করলেই সেখান থেকে চলে আসে ফোরন। সেই জায়গাতে ফোরন চলে আসে। আচ্ছা, ফোরনের স্ট্রাকচারটা কেমন হবে, ফোরনের যদি স্ট্রাকচারটা এঁকে দিই, এই হলো ফোরন। হয়ে গেল। আচ্ছা, পরেরটা অ্যাকচুয়ালি ফোরন দিয়েছে, আমরা একবারেই করে দিলাম। আচ্ছা, ফোরন তাহলে কিভাবে আসবে, আমি একসাথে দুটোকে জুড়ে দিই। হ্যাঁ, এটা 3 নম্বরটা সলভ হয়ে গেল। 3 নম্বরটা অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড, সেখান থেকে ফোরনটা বানিয়ে দিলাম। আমি এখানে শুধু একটা জিনিসই জুড়ে দিচ্ছি, আমি এখানে অ্যাসিটালডিহাইড নিয়ে নিলাম, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন করে দিলেই তো কাজ হয়ে যায়, তাই নয়? অ্যাসিটালডিহাইড থেকে তুমি যদি অ্যাসিটোন করে দাও, তাহলেই তো কাজ শেষ। কিভাবে করবে,
অ্যাসিটালডিহাইডের সঙ্গে তুমি গ্রিগনাটকে ব্যবহার করো, 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে তুমি জারণ করলাম, সুন্দর হয়ে গেল, সুন্দর রূপান্তরিতকরণগুলো কমপ্লিট হয়ে গেল। দেখে নাও দেখে নাও দেখে নাও বাবা। আচ্ছা, তারপরে অ্যাসিটালডিহাইড থেকে বিউটান টুঅল, এটাও সাধারণ অ্যালডল করার কথা বলেছি। দুই অণু নিলাম, লঘু ব্যাস হয়ে গেল বিউটান টুঅল। অ্যাসিটোন থেকে 3,3 ডাইমিথাইল 2 বিউটানোন। আচ্ছা, এটা কি করে করবে? এটা সহজে বলেছে, এটা হচ্ছে পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস, পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস। কিভাবে কাজ করব এটাই আমরা, অ্যাসিটোন, অ্যাসিটোনকে আমরা নেব ম্যাগনেসিয়াম অ্যামালগাম সহযোগে, যদি বিক্রিয়া ঘটানো হয়, দুই অণু হয়, এখান থেকে যথাক্রমে তৈরি হয় পিনাকল। দেখো এই মুহূর্তে বিক্রিয়ার ক্রিয়া কৌশল অমূলক, এই হয়ে গেল আমার পিনাকল। এবার পিনাকলের পরে আমি কি করছি, পিনাকলের পরে আমি 60% গাঢ় H2SO4 দিলাম, জাস্ট পিনাকোলন হয়ে যাবে। পিনাকোলনে কি হবে, স্যাট থিওরির মধ্যে অলরেডি বলে দিয়েছেন, এটা যখন দেওয়া হয় এটা আসবে এখানে প্লাস চার্জ, তারপরে সুন্দরভাবে এখান থেকে একটা মিথাইল শিফট হয়ে তোমাকে কিন্তু, আচ্ছা বারবার বলছি, মেকানিজম দেখানোর কোনো প্রয়োজন নেই, বিক্রিয়ার মেকানিজম একেবারেই গুরুত্বপূর্ণ নয়, ভিত্তিহীন কিন্তু। এই দেখো 3,3 3,3 ডাইমিথাইল 2 বিউটানোন। পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস। আচ্ছা, এই অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড খুব দরকারি, এটাও কিছু নয়, অ্যাসিটালডিহাইড থেকে এর সঙ্গে তুমি HCN বিক্রিয়া করাবে, HCN এর সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কারণ বলেছিলাম পিওর HCN কার্যকরী নয়, মানে নিশ্চয়ই এটা জানো তোমরা। এটা হলো সায়ানোহাইড্রিন তৈরি হলো, সায়ানোহাইড্রিনকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এ দেখো, এটাকে কি বলি আমরা, আলফা হাইড্রক্সি অ্যাসিড, অথবা এটাই আমার ল্যাকটিক অ্যাসিড,
এটা আমার অ্যাসিটালডিহাইড। আচ্ছা, ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড, মানে সবকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। ব্রোমোবেনজিন এমজিবিআর, গ্রিগনারের সাথে CO2H+ দিলেই তো কি আসে যায়, বেনজোইক অ্যাসিড চলে এলো। ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড রূপান্তরিত করা। আচ্ছা, নাইট্রোবেনজিন থেকে, হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা, নাইট্রোবেনজিন থেকে। আচ্ছা, নাইট্রোবেনজিন থেকে 4টে করতে বলেছে, তো আমরা সলভের সময়ও এটাকে মেনটেন করব, সলভের সময়ও এটাকে মেনটেন করব। এই রইল আমার নাইট্রোবেনজিন। না, নাইট্রোবেনজিনের থেকে আমাকে অতি অবশ্যই যেতে হবে অ্যানিলিন। নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, অ্যানিলিন থেকে দেখো কি কি বলেছে। আচ্ছা, প্যারাব্রোমো, অর্থব্রোমো, এগুলো যে রয়েছে না, এগুলো করার জন্য, আচ্ছা, দুটো প্যারাব্রোমো হয়ে গেছে, প্যারাব্রোমো প্যারানাইট্রো। আচ্ছা, তুমি এখান থেকে কি করবে দেখো, আমি এখানে অর্থনাইট্রোটা একটু কঠিনের দিকে যাবে, আমি আগে প্যারানাইট্রোটা করে নিতে চাইবো। প্যারানাইট্রোটা করতে গেলে দেখো, NH2 একটা খুব ভালো অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ বা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তো এ একসঙ্গে কি করে, 3টে পজিশনে ব্রোমিনকে ইন্ট্রোডিউস করে দেয়। তো তাই জন্যে তোমাকে প্রথমে NH2 গ্রুপের যে কার্যকারিতা, সেই কার্যকারিতা কিছুটা কমাতে হবে, এবং তাই জন্য তুমি কি করবে, তুমি ব্লক করবে, তুমি অ্যানিলিন থেকে এটাকে অ্যাসিট্যানিলাইডে রূপান্তরিত করবে। এবার অ্যাসিট্যানিলাইডে রূপান্তরিত হলো, কোথাও কোনো সমস্যা নেই। এবার অ্যাসিট্যানিলাইডে রূপান্তর করবার পর যে ব্যাপারটা এখানে দেখা সম্ভব সেটাই আসে, যে বিষয়টা এখানে দেখা যায় সেটাই আসার চেষ্টা করি। এটাই মূলত আমরা কি করতে পারি, এরপরে আমরা এখানে সালফোনেশন করব। গাঢ় H2SO4 সহযোগে বিক্রিয়া ঘটালে এই জায়গাতে সালফোনেশন হবে, এবং সেই সংশ্লিষ্ট সালফোনেশনের ফলে প্যারা যে প্যারা পজিশনটা সুন্দরভাবে ব্লক হয়ে গেল। তোমার কাজ হচ্ছে প্যারাকে ব্লক করা। এখানে প্যারা ব্লক হলো, প্যারা ব্লক হওয়ার পর কি ঘটনা ঘটছে, প্যারা ব্লকের পর তোমাকে এখানে কি করতে হবে, তুমি এখানে ব্রোমিনেশন করবে। এবার এখানে যেটা হচ্ছে নিয়ম, এইখানে ওপরের গ্রুপটা হচ্ছে ইলেকট্রন কিছুটা দান করে, নিচের গ্রুপটা তীব্রভাবে গ্রহণ করে। ওপরেরটা অর্থপ্যারা, নিচেরটা মেটা। যেহেতু এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাই এই গ্রুপটার প্রভাব গুরুত্বপূর্ণ। এর দেখো প্যারাটা ব্লক আছে, অর্থ দুটো খালি আছে, নতুন যে ব্রোমিনটা সেটা সুন্দরভাবে এর একটা অর্থ পজিশনে গিয়ে বসে পড়লো। হলো। এর পরের স্টেপটা কি আমাদের, তুমি কি করছো দেখো, ডিসালফোনেশন। ডিসালফোনেশনে কি হয়, এই SO3H যে গ্রুপটা ছিল সালফোনিক অ্যাসিড গ্রুপটা,
বেরিয়ে চলে যায় এবং এর ফলশ্রুতি যেটা হয় ওপরের NH CO এ পড়ে থাকে। এটা কিন্তু কঠিন এলে, ঠিক আছে, এটা কঠিন এলে তখনকার জন্য বলা হচ্ছে। আর ফাইনালি হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ করলে এটা একটু ব্লক করে করতে হয়, ওপরের NH CO CH3 গ্রুপটা পুনরায় নিজের জায়গায় ফিরে আসে। আচ্ছা, এটা আমরা শেষেরটা করে ফেললাম, যাই হোক, ঠিক আছে। অর্থব্রোমো অ্যানিলিন, অর্থব্রোমো অ্যানিলিন, ঠিক। তারপরে কি আছে? আচ্ছা, অর্থোনাইট্রো অ্যানিলিন, অর্থোনাইট্রোর ক্ষেত্রে কি হবে? অর্থোনাইট্রোর ক্ষেত্রেও কাজ হবে, অর্থোনাইট্রোর ক্ষেত্রে এইখান থেকে যাবে। এটা একই কাজ করব, শুধু সম্পূর্ণ প্রক্রিয়াটা সেম হবে, শুধু NO2 গ্রুপ ঢুকবে। তারপরে এটা হলো, এ দেখো হয়ে গেল অর্থোনাইট্রো অ্যানিলিন। এটা আশা করছি প্রশ্ন এতটা কঠিন দেবে না। অর্থোনাইট্রো অ্যানিলিন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্যারাব্রোমো, প্যারাব্রোমো ভীষণ ইম্পর্টেন্ট। এ দেখো, প্যারাব্রোমো অ্যানিলিন, প্যারাব্রোমো অ্যানিলিন। আচ্ছা, হলো। আর কি আছে? অর্থব্রোমো গেল, অর্থোনাইট্রো গেল, প্যারাব্রোমো গেল, প্যারানাইট্রো। প্যারানাইট্রো তো ডাইরেক্ট হবে। ব্যাস।
প্যারানাইট্রো অ্যানিলিন হয়ে গেল, 4টে কনভার্সন পরপর। আচ্ছা, সায়ানোবেনজিন থেকে ফিনাইল আইসোসায়ানেট, খুব ঝামেলার নয়। কি করব দেখো, সায়ানোবেনজিন আছে, আমরা করলে আমরা বেনজামাইড পাবো, বেনজামাইড পেলাম, বেনজামাইড পেলে হফম্যান ব্রোমামাইড, অবনবন, অ্যানিলিন পেলাম, জাস্ট কার্বিলামিন, জাস্ট কার্বিলামিন। অ্যালকোহলিক OH দিয়ে ফিনাইল আইসোসায়ানাইড, ফিনাইল আইসোসায়ানাইড। আচ্ছা, মিথাইল সায়ানাইড থেকে ডাইরেক্ট হয়ে যাবে, এটা হবে SnCl2, এটা হবে ইথানল, মিথাইল সায়ানাইড থেকে ইথানল হয়ে গেল। স্টিফেন, আচ্ছা এটাও কাজে লাগবে, এটাও কার্যকরী হবে। হ্যাঁ, কি দিয়েছে, কি দিয়েছে, এ দেখো, এটাতে আবার একসঙ্গে এমন ভাবে দিয়েছি, এটাতে অনেকগুলো একসাথে হয়ে যাবে, দেখবে। এ দেখো, নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন, এবার অ্যানিলিন থেকে ফ্লুওরোবেনজিন, এ দেখো ফ্লুওরোবেনজিন, ফ্লুওরোবোরিক অ্যাসিড, HbF4 হিট, বেনজিন ডায়াজোনিয়াম বালস্কিম্যান বা স্কিম্যান যে রিয়াকশনটা, দেখো হয়ে গেল আমার ফ্লুওরোবেনজিন, ফ্লুওরোবেনজিন প্যারা অ্যামাইনো অ্যাজো। আচ্ছা, প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিনে খুব ঝামেলার কিছু নেই, মেটানাইট্রোঅ্যানিলিন। আচ্ছা আসছি, প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিনে কাপলিং করতে হবে, জাস্ট এটা আছে, পিএইচ 5 থেকে 6 ওই রেঞ্জে থাকে। প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন, প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন। আচ্ছা, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন।
প্যারা অ্যামাইনো প্যারাহাইড, আচ্ছা শুধু বেনজিন, আচ্ছা শুধু বেনজিন, এটা আগেও একটা এলো। H3PO2, ইথানল হিট, ডাইরেক্ট চলে আসবে বেনজিন, ডাইরেক্ট চলে আসবে বেনজিন। আচ্ছা নাইট্রোবেনজিন টু মেটানাইট্রো অ্যানিলিন, তো এটাও চলে আসবে। দেখো একটার মধ্যে দিয়েই সব করে দিচ্ছি, এ দেখো দেখো NO2 মেটা নির্দেশক গ্রুপ, এই হলো যখন মেটা থাকবে তখন সেখানে অ্যামোনিয়াম বাইসালফাইড এরকম একটা মৃদু বিজারক স্পেসিফিক যে একটা মেটা পজিশনের NO2 কে NH2 তে রূপান্তরিত করে। সবকটা পরপর হয়ে গেল, প্রত্যেকটা আমি নাম লিখে সময় নষ্ট করছি না। আচ্ছা এটা আমার ফ্লুওরোবেনজিন, এটা আমার বেনজিন, এটা আমার মেটানাইট্রো অ্যানিলিন, এটা আমার এটা আমার প্যারাহাইড্রক্সি অ্যাজোবেনজিন, এটা আমার প্যারা অ্যামাইনো অ্যাজোবেনজিন, সবকটা হয়ে গেল পরপর। আচ্ছা একটাই আছে অ্যানিলিন থেকে বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন থেকে ডাইরেক্ট তো বেনজোইক অ্যাসিড পাওয়া যাবে না, এখান থেকেই যেতে হবে এর শরণাপন্ন হয়ে। এই যে অ্যানিলিন থেকে তোমাকে এখানে স্যান্ডমেয়ারের সাহায্য নিতে হবে, CuCN, এ দেখো একটা সায়ানোবেনজিন, সায়ানোবেনজিনকে হাইড্রোলিসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড COOH হয়ে গেল কার্যকরী জায়গাটা। এটা খুব দরকারি কিন্তু কনভার্সন। তাহলে এই হচ্ছে কনভার্সনের বিষয় যেরকম ভাবে যা বলা হয়েছিল। আচ্ছা একটা দুটো জিনিস এটা আমি করিয়েছি কি, এই যে কনভার্সনের, আচ্ছা এই যে এই একটা জিনিস যেটা এই যে অর্গানিক রোডম্যাপ প্রবলেম, এটা তোমাদের খুব একটা কিছু হয়তো দেবে না, সমস্ত বিক্রিয়ার প্র্যাকটিস একসাথে, একটা দুটো একটু দেখিয়ে দিই জাস্ট। যেমন ধরো এই ধরনের কিছু, না এই ধরনের প্রশ্নগুলো এই মুহূর্তে খুব এফেক্টিভ নয়, খুব এফেক্টিভ এই মুহূর্তে নয়। ঠিকই আছে মোটামুটি, আর ধরো দু একটা যা প্রশ্ন আছে আমি করে দিচ্ছি, আর তেমন কিছু নেই। বিশেষ করে কনভার্সনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, স্যার আমাকে সেভাবে ইনস্ট্রাকশনও করে দিয়েছিলেন। কনভার্সন বা রূপান্তরিতকরণ যেগুলো যা করিয়ে দিলাম এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু দেখে যেও, কাজে লাগবে আশা করি। আর তোমাদের জন্য শুভেচ্ছা, একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে মনের গভীর থেকে তোমাদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো করে প্রত্যেকে পড়ো যেটুকু সময় আছে, এবং ওই 15 পাওয়ার জন্য স্যার যে জায়গাগুলো বারবার করে বলে দিয়েছেন ওইগুলো খুব ভালো করে দেখো, এই রূপান্তরিতকরণের জায়গাগুলো। এছাড়া অর্গানিকের কিছু গুরুত্বপূর্ণ ধরো ব্যাখ্যামূলক প্রশ্ন, সেগুলো আমি পিডিএফটার মধ্যে দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো পিডিএফটার মধ্যে, একটু কাইন্ডলি দেখে যাও কিন্তু প্রত্যেকে, ঠিক আছে? তোমাদের খুব ভালো হোক, তোমাদের সাথে দেখা হবে, ভালো থেকো, থ্যাংক ইউ।